আচ্ছা। তাহলে আহ, কার কতটুকু দেখা হয়েছে এর মধ্যে, যে কতটুকু কার কনসেপ্ট পড়া হয়েছে বা এগুলো আর কি একটু জানতে চাইছিলাম। রিয়েক্ট ডগ বা রিয়েক্ট সম্পর্কে কোনো কিছু আইডি করা হয়েছে কিনা? রিয়াক্ট সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে। আর এমনিতে রিয়াক্ট নেটিভ নিয়ে টুকটাক একটু দেখছি আর কি, টুকটাক যেমন কিভাবে হচ্ছে যে আপনার ওই যে নেভিগেশন কিভাবে ইয়ে করতে হয়, মানে আচ্ছা। এমনিতে রাউটিং কিভাবে টুকটাক দেখছি আর কি, বাট ভালোভাবে এখনো ওইটা আয়ত্তে আনতে পারিনি এখনো আর কি। এমনিতে মোটামুটি রিয়াক্টের যে বেসিকটা আছে ওইটা মোটামুটি একটু ধারণা আছে আর কি। আচ্ছা, আমি আজকে প্রথম ক্লাস তো আমি তাহলে জি। রিয়েক্টের যে বেসিক ইম্পর্টেন্ট যে টপিক এগুলা হয়তোবা তোমাদের কোনোটা হয়তো কভার করা হয়ে গেছে, পড়া হয়ে গেছে, ভালো করে বুঝো, অথবা কনফিউশন থাকতে পারে। আমি একটু গো থ্রু করি আজকে প্রথম ক্লাস যেহেতু, ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো হচ্ছে সব সময় লাগে আর কি, তোমার অপটিমাইজেশন বা বেস্ট পারফরমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য লাগে যেগুলা। আহ, তো ওই জিনিসগুলো নিয়ে একটু সামান্য ডিসকাস করি, তাহলে হচ্ছে সবারই মনে হয় একটু উপকার হবে। আমি একটু চাই ডকটাতে চাই। আচ্ছা। আচ্ছা, আমি প্রথমত থেকে শুরু করা যায়। ইউজ ইফেক্ট। আচ্ছা, ইউজ ইফেক্ট কি সবার আইডিয়া আছে? মানে বুঝি সবাই আমরা ইউজ ইফেক্টটা? ইউজটা মনে হয় বুঝি আমরা সবাই। জি ভাই, মোটামুটি বুঝি। আচ্ছা, ঠিক আছে। মানে কনফিডেন্স আছে যে মানে ইউজ ইফেক্ট যে কোনো কাজ দিলে আমরা করতে পারবো। আমি নরমালি জানি যে আমি যেটা জানি দুটো বিষয় ভালোভাবে জানি। যেমন আমার হুম হুম যদি কোনো ডাটা ফেচ করতে হয়, তো হুম। আমি তখন ইউজ ইফেক্ট ইউজ করব। অথবা দেখা গেছে আমার কোনো একটা কিছু মানে আমার ডাটা মানে কি বলে এটাকে, আপডেট আপডেট করছি, তখন দেখা গেছে পুনরায় রিলোড করতে হবে, তো তখনও ইউজ ইফেক্ট ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা কনসেপ্ট বলি ইউজ ইফেক্ট নিয়ে, সেটা হচ্ছে যে ইউজ ইফেক্টের যেটা হচ্ছে যে আমরা চাইলে আনমাউন্ট করতে পারি, কম্পোনেন্ট আনমাউন্টের জন্য ইউজ ইফেক্ট ইউজ করতে পারি। যেমন আমরা একটা সেট টাইম আউট বা সেট ইন্টারভাল নিয়ে কাজ করা হয়েছে কখনো, এগুলো নিয়ে? জি ভাই, করা হয়েছে। আচ্ছা, তো ওগুলো যখন আমরা কাজ করি তখন কিন্তু আমাদের যে স্ক্রিনে কাজ করি সেখানে কিন্তু আনমাউন্ট করতে হয় টাইমারটা, তাই না? তা না হলে কিন্তু অ্যাপ মানে অলওয়েজ এই টাইমারটা চলতে থাকে, মানে অ্যাপ মেমোরি লিক হয়ে যায়। মেমোরি লিক হয় কেন? কারণ কম্পোনেন্টে আমি টাইমারটা সেট করছি, স্টার্ট করছি, কিন্তু কম্পোনেন্ট থেকে আমি বের হয়ে গেছি, তাও আমি টাইমারটা অফ করি নাই। তো এই ধরনের সমস্যাগুলা সলভ করার জন্য যেটা হয় যে রিটার্ন স্টেটমেন্ট দিয়ে ইয়ে করা হয়, জাস্ট লাইক এরকম আর কি, যে এখানে যদি আমি টাইমার দিয়ে যদি একটা ধরি যে টাইমার একটা আছে, তো টাইমারের সাথে ওইটাকে আমাদের ফাইনালি রিটার্ন করতে হয়, মানে রিমুভ করতে হয় আর কি সেশনটা, যাতে করে কম্পোনেন্টটা যদি রিরান মানে আনমাউন্ট হয়, মানে স্ক্রিন থেকে যদি বের হয়ে যায়, তখন হচ্ছে ওইটা যাতে রানিং না থাকে। তো এখানে হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল দিছে যে একটা কানেকশন ক্রিয়েট করছে একটা সার্ভার ইউআরএল এর সাথে। তো সার্ভার ইউআরএল এর কানেকশন ক্রিয়েট করার পরে যেটা করছে যে মানে যখন আমি অ্যাপটা থেকে বের হয়ে গেছি, মানে চ্যাট রুম বা কম্পোনেন্টটা থেকে বের হয়ে গেছি, তখন তো আমাদের স্ক্রিন মানে এই মানে কানেকশনের যে ইয়েটা, এটা তো দরকার নাই। যে কানেকশন যেই সেট আপটা, এটা তো আমাদের আসলে দরকার নাই কম্পোনেন্টের ভিতরে। কারণ আমি যদি রিটার্ন না করি, যে আমি যদি আনমাউন্ট না করি, জিনিসটা ডিসকানেক্ট না করি, তাহলে অলওয়েজ কানেক্টেড থাকবে, ঠিক আছে? যে এই যেটা কানেকশন দিচ্ছে অলওয়েজ কানেক্টেড থাকবে সবসময়, যতক্ষণ অ্যাপ ওপেন থাকবে। আধা ঘন্টা ওপেন থাকলে আধা ঘন্টাই অ্যাপটা ইয়ে হবে আর কি, মানে কি বলে, ওপেন থাকবে কানেকশনটা। সো তার ফলে কি হবে যে মেমোরি লিক হবে। মেমোরি লিক হলে কি হয়, যে আধা ঘন্টা মেমোরি লিক হলে দেখা যায় র্যাম বেশি খাবে, মোবাইল গরম হয়ে যাবে, হ্যাঁ, ব্যাটারি বেশি খাবে, সবকিছুই নেগেটিভ জিনিসপত্র। এই জন্য রিয়েক্টে কাজ করতে গেলে অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে রিটার্ন ইউজ করার বেস্ট ওয়ে যে আনমাউন্ট সবসময় করতে হবে। এখন আনমাউন্ট আবার সবসময় করা যায় না। আনমাউন্ট তো মানে কিছু কিছু জায়গায় আনমাউন্ট করতে হয়, যেসব কেসগুলা
হচ্ছে আহ, যেগুলো দেখা যায় যে কম্পোনেন্ট যদি আমি কম্পোনেন্টটা যদি আনমাউন্ট হয়ে যায় তারপরেও যদি মানে ইয়েটা যদি থেকে যায় মানে ওই কানেকশন কিংবা টাইমারটা যদি ওপেন থেকে যায় তখন ওই কেসে আমাদের আনমাউন্টটা করা খুব দরকার, তা না হলে মানে অ্যাপের পারফরমেন্স সিগনিফিকেন্টলি ড্রপ করবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল ইউজ এফেক্ট। আমার মনে হয় এখানে আর তেমন কিছু নাই, কারণ ইউজ সম্ভবত বুঝোই সবাই মোটামুটি যে কম্পোনেন্ট চেঞ্জ হলে রেন্ডার হইলে মানে কম্পোনেন্ট রিরেন্ডার হইলে তখন হচ্ছে ইউজ এফেক্টটা দিয়ে আমরা ধরতে পারি। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ভালো একটা ইয়ে নিয়ে একটু দেখি যে ইউজ রেফ। হ্যাঁ, ইউজ রেফটা অনেকেরই ইয়ে হয় মেইনলি, যে প্রথমে বুঝতে পারে না। ইউজ রেফ সম্পর্কে তো আইডিয়া আছে কারো এমনিতে? জি ভাইয়া, ওই যে ইউজ ইফেক্ট ইউজ রেফ হলো আপনার ইউজ স্টেটের মতোই, কিন্তু এটা রিরেন্ডারিং করায় না আর কি কম্পোনেন্টকে। এটা হ্যাঁ, হ্যাঁ। রেন্ডার সাইকেলের মধ্যেও এটা থেকে যায়, আচ্ছা, আচ্ছা। কিন্তু এটা চেঞ্জ হলে রিরেন্ডার হয় না। হুম, ঠিক আছে। এটার মেইন পারপাস কি বলতে পারবা? এটার মেইন পারপাস আমরা ইউজ করি যখন ওই যে আপনার অ্যাকচুয়াল ডোমে কোনো কিছু রেফার করি এটা দিয়ে, তখন হ্যাঁ, হ্যাঁ, মনে রাইট। হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো এখন ইউজ রেফটা আসলে মানে মানে ওভারভিউ যদি বলি, ওই যে জাহিদের কথাটি সঠিক যে আহ, আমি যদি স্টেট মানে স্টেট রিরেন্ডার না করে যদি আমি ইয়ে করতে চাই যে ডিরেক্ট ডম ভ্যালুটা অ্যাক্সেস করতে চাই, যেটা হচ্ছে আউটসাইড অফ রিয়েক্ট, যেটা বলে যে এটা হচ্ছে রিয়েক্টের সাথে রিয়েক্টের স্টেট চেঞ্জের সাথে যেটা কোনো সম্পর্ক নাই, সম্পর্কটা হচ্ছে একদম ডিরেক্ট ডম ম্যানিপুলেশন আর কি, যেটাকে বলে। সো এখন এই জিনিসটা কিভাবে কাজ করে আসলে, যে আমি কেন বা কখন ইউজ করার বেস্ট ওয়ে। আচ্ছা, এখন কিছু কিছু কম্পোনেন্ট আছে মানে যেমন ইনপুট ইনপুট ফর্ম, যদি একটু চিন্তা করি টেক্সট ইনপুট আর কি। টেক্সট ইনপুটে অনেক ধরনের মেথড আছে বা ভ্যালু আছে যেগুলো রিয়েক্ট সাপোর্ট করে। যেরকম আমি যদি বলি যে আমি চাইলে টেক্সট ইনপুটটাকে কন্ট্রোল ইনপুট হিসেবে যদি চিন্তা করি, তখন আমরা আহ, বলতে পারি যে ভ্যালু কিংবা আরো যেটা ভ্যালু, প্লেস হোল্ডার, টেক্সট কালার, এগুলো হচ্ছে রিয়েক্টের মানে এগুলো হচ্ছে আহ, কি বলে মানে কন্ট্রোল ইনপুট আর কি। মানে এগুলো হচ্ছে আমরা ইউজ স্টেট বা ইউজ ইফেক্ট দিয়ে এগুলো আমরা হ্যান্ডেল করতে পারি, ইউজ স্টেট দিয়ে হ্যান্ডেল করতে পারি। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা কন্ট্রোল পাই না, স্টেট দিয়ে আমরা কন্ট্রোল পাই না বা ধরতে পারি না। সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমি যদি ইনপুটের কালার বা ফোকাস করতে চাই, ইনপুটকে যদি আমি ফোকাস করতে পারি, করতে চাই একটা টেক্সট ইনপুটকে, কিংবা একটা টেক্সট ইনপুট থেকে যদি চিন্তা করি যে ফোকাসটা সরাইতে, তখন এটা আমরা স্টেট দিয়ে কিভাবে করব? স্টেট দিয়ে তো এটা আসলে করা সম্ভব না। হুম, ঠিক আছে। কারণ এভাবে ফোকাসটা আমরা ধরতে পারি না আসলে স্টেট দিয়ে, এটা হচ্ছে কথা। হুম, ইনপুটের ফোকাসটা। সো এই জিনিসটার জন্য কি করা হয় যে উম, এই জিনিসটার সমস্যা সমাধানের জন্য ইউজ রেফ ইউজ করা হয়। যে ইউজ রেফ দিয়ে করলে হয় কি, আমরা ইনপুট যখন আমরা ক্লিক করলাম ইনপুটে, তখন হচ্ছে এই ক্লিকটা আমরা ধরতে পারি আহ, একটা ফোকাস ইভেন্ট নামে। এখানে আছে অলরেডি একটা একটা এক্সাম্পল দেখাই। এই যে যেমন এই যে আমি ফর এক্সাম্পল যে একটা ফাংশন আছে এখানে, এই যে এই এক্সাম্পলটাই বলি যে ফোকাস দিস ইনপুট, এই বাটন ক্লিকের মাধ্যমে এই যে আমার ইনপুটটা অটো ফোকাস হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু স্টেটের মাধ্যমে হয় না, এই জিনিসটা হয় হচ্ছে রেফ দিয়ে। এখানে আসলে হইতেছে কি যে আমি ফোকাস দিয়ে ইনপুট এটা ক্লিক করলে আমি ডিরেক্ট ডমটাকে টার্গেট করতেছি, মানে এই এই ইনপুট এলিমেন্টটাকে টার্গেট করতেছি, তাই না? এই ইনপুট এলিমেন্টকে টার্গেট করার জন্য আমাদের রেফ ইউজ করতে হবে আসলে, এবং একটা রেফ নিতে হবে সাথে যে এরকম যে ইনপুট রেফ এগোস্ট হচ্ছে ইউজ রেফ নাল, এরকম ইনপুট রেফ। এই ইনপুট রেফটা আমরা এই ইনপুটের ভিতরে দিয়ে দিব। যে ইনপুট ইনপুট মানে কি, যে এই যে আমার ইনপুট, ইনপুটের ভেতরে রেফটা দিয়ে যদি দিই, তাহলে যেটা হবে যে আহ, আমি যখনই এই ফোকাস দা ইনপুট বাটনটা ক্লিক করব,
তখনই এই ইনপুট রেফ ডট কারেন্ট ডট ফোকাস মানে এই ইনপুট রেফটাকে আমরা ফোকাস করে দিচ্ছি এইখানে, মানে তার মানে হচ্ছে আমি এখানে ক্লিক করলে এটাকে আর কি টার্গেট করতেছে আর কি, মানে একে ধরতে পারতেছে আর কি এলিমেন্টটা। তো এই ফোকাসের থ্রোতে আমরা যেরকম ফোকাস করতে পারি, আবার চাইলে আমরা ব্লারও করতে পারি আর কি, মানে বাটন ক্লিকে ব্লারও করতে পারি, ব্লার করে দিতে পারি, অথবা এন্টার বাটনের মতো কাজও করাতে পারি বিভিন্ন ধরনের। তারপরে আরো বিভিন্ন কাজ করানো যায়, যেমন অ্যানিমেটেড অ্যানিমেশনের কাজও আমরা করতে পারি এখানে। হ্যাঁ, যে আমরা যদি অডিও ভিডিও প্লেয়ারের কথা যদি চিন্তা করি, যে অনেক সময় আমরা দেখি যে একটা ভিডিও প্লেয়ার আছে, ইউটিউব প্লেয়ার বা কিছু একটা বানাইলাম অ্যাপের ভিতরে, তখন কন্ডিশনালি আমাদের ভিডিওটাকে যদি আমি প্লে, পজ কিংবা স্টপ করে দিতে চাই, তখন এই জিনিসটা আমরা ইউজ রেফের মাধ্যমে করতে পারি বিভিন্ন ধরনের, কারণ ইউজ রেফে বিভিন্ন ধরনের মেথড আছে আর কি, যেরকম আছে যেমন ইনপুট রেফে যেরকম আছে যে ইনপুট রেফ ডট কারেন্ট ডট ফোকাস, সেরকম ভিডিওর জন্য আছে এরকম যে ভিডিও রেফ ডট কারেন্ট ডট প্লে বা ভিডিও রেফ ডট কারেন্ট ডট পজ স্টপ, এরকম অনেক ধরনের মেথড আছে আর কি, যার মাধ্যমে এই কাজগুলো করা যায় ইজিলি। আচ্ছা, ইউজ রেফ ইউজ করার আরেকটা ভালো একটা ইউজ কি, আরেকটা ভালো একটা ইউজ হচ্ছে যদি আমরা ফর্ম ভ্যালিডেশনের সময় ইউজ রেফ চাইলে ইউজ করা যায়, যদি অনেক বেশি, যদি এটা অনেক ভালো কেস না, মানে এটা মানে করা যায় যে ইউজ রেফ দিয়ে আমরা চাইলে ফর্ম ভ্যালিডেশনের কাজও করা যায়, যে মানে উইদাউট রিরেন্ডারিং আমরা ফর্ম ভ্যালিডেশন করতে পারি। বাট এটা বেস্ট প্র্যাকটিস না। বেস্ট ফর্ম ভ্যালিডেশনের জন্য বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে ইউজ করা হচ্ছে রিয়েক্ট হুক ফর্ম, অথবা কি বলে জানি, রিয়েক্ট হুক ফর্ম। আমি একটু করে দিই, রিয়েক্ট হুক ফর্ম, আরেকটা হচ্ছে ফর্মিক। এই দুটা লাইব্রেরি ইউজ করা হয় আর কি, এটা হচ্ছে ভ্যালিডেশনের সবচেয়ে বেস্ট লাইব্রেরি আর কি। হ্যাঁ, ফর্ম ভ্যালিডেশনের জন্য। আচ্ছা ঠিক আছে, এই তো মোটামুটি। আর এখানে আর কি আছে, এখানে যে ভিডিও প্লে যে এক্সাম্পলটা দিচ্ছি, যে এখানে সেই জিনিসটাই আছে আসলে, যে কিভাবে কাজ করে একটু দেখলেই বোঝা যাবে। আর হচ্ছে আমরা ইউজ রেফ নিয়ে গেলাম। এখন ইউজ রেফের একটা বিষয় কি, ইউজ রেফের মানে এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে যদি আমি ইউজ রেফ পাস করতে চাই, মানে নর্মালি স্টেট বা নর্মালি যদি আমি রিয়েক্ট কম্পোনেন্ট চিন্তা করি, তখন রিয়েক্ট কম্পোনেন্টে আমরা যখন কোনো একটা ভ্যালু বা স্টেট পাস করি, তখন ইজিলি পাস করা যায়। যে মানে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে আমি যদি একটা ভ্যালু যদি পাস করে দিতে চাই, তখন হচ্ছে ইজিলি পাস করানো যায় যদি আমি রিয়েক্ট কম্পোনেন্টের কথা চিন্তা করি। কিন্তু ইউজ রেফের একটা ইউজ রেফ আমি প্যারেন্ট কম্পোনেন্ট ইউজ করতেছি, সেই সেই কি বলে, সেই রেফারেন্সটা যদি আমি আমাদের চাইল্ড কম্পোনেন্টে পাস করাতে চাই, তখন কিন্তু দেখা যাবে যে ওই রেফটা সহজে পাস করানো যাইতেছে না। কেন? এটার কারণ হচ্ছে যে রেফটা তো আসলে মানে আউটসাইড অফ রিয়েক্টের কাজ করে আর কি, মানে এটা তো অ্যাকচুয়ালি রিয়েক্ট কম্পোনেন্টে এই জিনিসটা আসলে ওইভাবে বিল্ট ইন ভাবে থাকে না আর কি রেফটা। তো ওইটাকে জোর করে আনতে হয়, মানে অন্য কোনো ভাবে আনতে হয়। রিয়েক্ট কম্পোনেন্ট রিয়েক্টের চাইল্ড কম্পোনেন্টের ভিতরে ফরওয়ার্ড রেফ নামে একটা ইয়ে থাকে, একটু এখানে সার্চ করি ডকে, তাহলে বোঝা যাবে। ফরওয়ার্ড রেফ, এই যে, আচ্ছা ডেপ্রিকেট হয়ে গেছে। আচ্ছা, এটা রিয়েক্ট 19 যেহেতু আসে না, তারপরে একটু জিনিসটা তো ওভাবে দিয়ে যাই যে ফরওয়ার্ড রেফটা কিভাবে কাজ করে। এখানে যে কল ফরওয়ার্ড রেফ টু লেট ইউর কম্পোনেন্ট রিসিভ এ রেফ অ্যান্ড ফরওয়ার্ড ইট টু এ চাইল্ড কম্পোনেন্ট, মানে আমি যদি কোনো প্যারেন্টের রেফকে যদি আমি চাইল্ড কম্পোনেন্টে পাস করতে চাই, তখন ওটা আমাকে পাস করতে হবে হচ্ছে ফরওয়ার্ড রেফ অথবা রেফ দিয়ে। হ্যাঁ, যে এইভাবে লিখতে হবে যে ফরওয়ার্ড রেফ ফাংশন মাই ইনপুট, এইটা হচ্ছে সিনট্যাক্স আর কি। সো এভাবে করলে যেটা হবে যে আমি ওই যে প্যারেন্ট কম্পোনেন্ট যেই রেফটা ইউজ করছি, ওই সম্পূর্ণ রেফটা আমি এই চাইল্ড কম্পোনেন্টে অ্যাভেলেবল পাবো। ইন কেস আমি যদি এই ফরওয়ার্ড রেফটা ইউজ না করি, তাহলে আমাকে দেখা যাবে যে চাইল্ড কম্পোনেন্টে একটা এরর দিছে, যে যে রেফ ইজ নট ডিফাইন্ড, অথবা
যে এই মেথড ref ডট কারেন্ট ডট ফোকাস ইজ নট ভ্যালিড, এই টাইপের কিছু একটা মানে একটা এরর দিবে। হ্যাঁ, এটা কারণ হচ্ছে ও আসলে পায় না, মানে ওকে জোর করে পাওয়াইতে হয়, এই জন্য ফরওয়ার্ড রেপ দিয়ে আর কি র্যাপ করা হয় জিনিসটা। আচ্ছা, তাইলে ইউজ রেফ নিয়ে গেল কথাবার্তা বললাম মোটামুটি। আহ, এখন আর একটা ইয়ে আছে। আচ্ছা, এখানে একটু পর্যন্ত কারো কোশ্চেন আছে এমনিতে? নাই মনে হয় না। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের ইয়েতে যাই একটু, যে ইউজ কন্টেক্সট সম্পর্কে তো এর আগে একবার কথা বলছিলাম। আচ্ছা, আমি ইউজ লেআউট ইফেক্টে যাই, যেটা আসলে খুব মানে সচরাচর ইউজ হয় না, বাট লাগে মাঝে মাঝে। ইউজ লেআউট ইফেক্টটা কি আসলে, কেউ কি ইউজ করছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইউজ লেআউট ইফেক্টটা হচ্ছে একটা, বলা যেতে পারে যে ইউজ ইফেক্টের একটা বিকল্প। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ইউজ করা যায়, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে ইউজ করতে মানা করে। এটা পিটফল আছে একটা, যেমন ইউজ লেআউট ইফেক্ট ক্যান হার্ট পারফরমেন্স, প্রেফার ইউজ ইফেক্ট হোয়েন পসিবল। আচ্ছা আচ্ছা, ইউজ লেআউট ইফেক্টের মেইন যেই ডিফারেন্সটা হচ্ছে ইউজ ইফেক্টের সাথে, সেটা হচ্ছে যে ইউজ লেআউট ইফেক্টটা একেবারে সিনক্রোনাসলি কাজ করে। মানে আমি যখন আমার অ্যাপ রিয়েক্টে যখন অ্যাপটা ইয়ে হয়, মানে মাউন্ট হয়, তখন আহ, তখন যেটা হয় যে আমার অ্যাপটাকে যদি আমি ব্লক করে রাখতে চাই, যে আমার রিটার্নের ভিতরে ঢুকবে না অ্যাপটা, মানে আমার ডম এলিমেন্টে পেইন্ট হবে না, ডম এলিমেন্ট পেইন্ট না হওয়ার আগেই আমি বেশ কিছু ইউআই এর কাজ করব, বা আমি কিছু কন্ডিশন চেক করব, মানে ইউআই কে ব্লক করে দাও একরকম। হ্যাঁ, ওই কাজটা শেষ হওয়ার পরে আমি আমার ইউআই তে ওই মানে ওই ট্রিটা দেখাবো, বা আমার অ্যাপের যেই মানে স্ক্রিনটা আছে ওইটা দেখাবো। হ্যাঁ, মানে অল্প কিছু সময়ের জন্য আমি ইউআইটাকে ব্লক করা শেষ করে, আমার কাজগুলো শেষ করে, তারপরে হচ্ছে আমার স্ক্রিনটাকে দেখাবো, স্ক্রিনের কন্টেন্টগুলো দেখাবো। তখন হচ্ছে আমার ইউজ লেআউট ইফেক্টটা দরকার। এই জন্য তার মানে কি, যে আমি হচ্ছে মানে জিনিসটা হচ্ছে একেবারে সিনক্রোনাস, মানে সিনক্রোনাসলি ব্লক করে দেওয়া ইউআইটাকে। এই জন্যই এইটা আসলে পিটফল, যে ইউজার ক্যান হার্ট পারফরমেন্স, বাট সামটাইমস এটা খুবই ভালো যদি যদি আমরা স্টাইলিং নিয়ে যদি চিন্তা করি, মেজারমেন্ট রিলেটেড যদি চিন্তা করি, যে আমি স্ক্রিনের হাইট বা উইথ দিয়ে আমি কোনো কমপ্লেক্স কিছু কাজ যদি আমি ইউজ লেআউট ইফেক্টে করতে চাই, কমপ্লেক্স অ্যানিমেশনের কাজ, কিংবা স্ক্রিন হাইট মেজারমেন্ট, কিংবা টুলবার পজিশনের চেঞ্জেস গুলা যদি আমি অ্যাকুরেটলি আনতে চাই, তখন হচ্ছে ইউজ লেআউট ইফেক্টটা মানে এটা লাগে আর কি। যেমন যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, যে টুলটিপ হাইটটা এখানে কেন বলা হয়েছে, কারণ হচ্ছে দেখা এক্সাম্পল দেখতেছো যে টুলটিপ হাইট, এটা হচ্ছে আমি পরবর্তীতে ইউজ লেআউট ইফেক্টে নিয়ে হাইটটা সেট করতেছে, যে রেফ ডট কারেন্ট ডট গেট বাউন্ড ক্লায়েন্ট, মানে প্রপার যে হাইটটা টুলটিপ হাইট ওইটা আর কি বের করে আনতেছে আর কি ইউজ লেআউট ইফেক্টের ভিতরে। এখন বলতে পারো যে ভাই তাহলে তো ইউজ ইফেক্টের ভিতরে করলেই তো এই জিনিসটা হইতে পারতো, কেন হয় নাই? কারণ হচ্ছে ইউজ ইফেক্ট তো আসলে অ্যাসিনক্রোনাস। হ্যাঁ, মানে অ্যাসিনক্রোনাস বলতে কি মানে ওইভাবে কাজ করে না আর কি। কারণ মানে ইউজ ইফেক্ট লিখলে তো ওইটা তো মানে স্ক্রিনটাকে ব্লক করে দেয় না। হুম, স্ক্রিনটাকে ব্লক করে দেয় না, মানে স্ক্রিনটা একবার রেন্ডার হয়, হ্যাঁ, স্ক্রিনটা মাউন্ট হওয়ার পরে হচ্ছে ইউজ ইফেক্টটা কল হয়। হ্যাঁ, কিন্তু ইউজ ইফেক্টটা মানে কি বলবো, যে এই এই যে কলিংটা হইতেছে, যে আগে যে স্ক্রিনটা রিরেন্ডার হয়ে যেতেছে, হ্যাঁ, তখন দেখা যাবে যে কি একটা সার্টিন পোর্শনের জন্য, একটা সার্টিন মিলি সেকেন্ডের জন্য দেখা যাবে যে কি টুল টিপ হাইটটা যে প্রথমে যে জিরোটা সেট করা হয়েছিল, ওই জিরোর মতোই আছে, মানে একটা বাম্পের মতো দেখবে। মানে এটা হচ্ছে একটা কি বলে, যে একটা মানে চোখ দিয়েই বুঝতে পারবে যে একটা একটা জিনিস হঠাৎ করে, মানে টুল টিপটা দেখা গেছে, টুল টিপটা নর্মালি 50-60 এরকম সাইজ থাকে, কিন্তু দেখা যাবে যে 0 থেকে 60 হয়েছে এরকম, মানে
তুমি চোখের মধ্যে দেখতে পারবা যে জিনিসটা দৃশ্যমান, যে ইউজার প্র্যাকটিস করলে তোমার স্ক্রিনটা প্রথমে আসছে এবং টুল টিপটা 0 থেকে 60 হচ্ছে। এটা একটা মানে বাজে একটা চোখের একটা বাজে একটা জিনিস, যে না আমি এটা আসলে ইউজার হয়তো নেগেটিভলি নিতে পারে যে আমার হাইটটা হয়েছে 0 থেকে 60 হচ্ছে, মানে এটা দেখতে খারাপ লাগবে। কিন্তু আমি যদি ইউজ লেআউট ইফেক্ট করি তাহলে দেখা যাবে যে আমি হাইট যেটা পাইছি অরিজিনাল হাইট, ওইটা পাওয়ার পরে আমার স্ক্রিনটা পেইন্ট হবে বা রেন্ডার হবে। তখন তুমি প্রথমবারই তুমি হাইটের এক টুল টিপ দেখতে পারবা। হ্যাঁ, মানে কনসিস্টেন্সি আছে জিনিসটা, যে টুল টিপ হাইট যে একটা কনসিস্টেন্সি কথা যদি বলি, ওইরকম আর কি জিনিসটা। সো এরকম কেসগুলোর জন্য ইউজ লেআউট ইফেক্টটা নিয়ে কাজ করা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাইলে উম, যেটা হয় আমি আরো কিছু ইয়ে নিয়ে কথা বলি, যেমন ইউজ মেমো। হ্যাঁ, ইউজ মেমো নিয়ে কি কেউ কাজ করছো? ইউজ মেমোটা খুব লাগে যদি অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন হয় আর কি। কাজ করো নাই না? আমি করে নেই ভাই। হুম, আচ্ছা আচ্ছা, এখন আমরা তো জানি যে রিয়েক্ট নিয়ে যদি আমি কাজ করতে যাই, তখন এটা খুবই মানে রিয়েক্ট তো প্রচুর পরিমাণে রিরেন্ডারিং ছাড়া তো আর কাজ করতে পারে না। এখন দেখা যায় যে অ্যাপের সাইজ যত বাড়তে থাকে বা অ্যাপের কমপ্লেক্সিটি যত বাড়তে থাকে, দেখা যাবে যে আমাদের স্ক্রিনে মানে একটা লিস্ট পেজ আছে, 2000টা ডাটা আছে, 2000টা আইটেম আছে একটা লিস্টে, বা 3000 আইটেম আছে। হ্যাঁ, অথবা আহ, কি বলে 5000 বা 10,000 ইনফিনিটি স্ক্রলও আছে অ্যাপের মধ্যে। হ্যাঁ, সো এরকম কমপ্লেক্স কিছু কেস আছে যেগুলা মানে প্রচুর পরিমাণে লার্জ সেট অফ ডাটা কিংবা এক্সপেন্সিভ অপারেশন, ওইসব অপারেশন গুলার জন্য সলভ করার জন্য আহ, আমাদের ইউজ মেমো অথবা ইউজ কলব্যাক, এই দুইটা জিনিস ইউজ করে, ইউজ মেমো আর একটা হচ্ছে ইউজ কলব্যাক। আচ্ছা, এখন এখন হয়তো তোমরা টের পাবা না যে যখন দেখবা যে তোমাদের 2000 বা তোমার চাইলে আর্টিফিশিয়ালি এক্সপেন্সিভ ডাটা হিসাব মানে অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে চাইলে জিনিসটা টেস্ট করতে পারো যে 10,000 ডাটা তুমি অ্যাপের মধ্যে ইনস্টল করছো। সো তখন প্রত্যেকটা ডাটার মধ্যে এক একটা ক্লিক আছে। হ্যাঁ, ক্লিকের মধ্যে একটা পপ আপ তোমরা বা অ্যালার্ট তোমরা ওপেন করাই দিও। হ্যাঁ, মানে টেস্টিং পারপাসে যে ইউজ মেমো, তাইলে বুঝতে পারবা যে 10,000টা ডাটা আছে, তুমি প্রত্যেকটা মধ্যে ডামি একটা অ্যালার্ট করে দিও, যে ওপেন করে দিও, যে প্রত্যেকটা ক্লিক করলে একটা ডামি অ্যালার্ট একটা ওপেন হবে। তখন দেখবা যে অ্যাপটা কি পরিমাণ স্লো হয়েছে, অ্যাপটা হ্যাং করার মতো অবস্থা, বা বুঝতে পারবে যে আসলে সামথিং ইজ রং। তো এটা কেন হয়, এটা আসলে কেন হয়, এটা হচ্ছে কথা। এটা হওয়ার কারণ হচ্ছে, যদি তুমি 10,000 ডাটা যদি তুমি এক স্ক্রিনে লেখো, তখন দেখা যাবে যে অ্যাপ একটা ডাটা যখন মানে একটা আইটেম যখন তুমি ক্লিক করবা, তখন দেখা যাবে যে 10,000টা ডাটাই আমাদের রিরেন্ডার হইতেছে, মানে 10,000টা ডাটাই অ্যাকচুয়ালি আন্ডার দ্য হুড মানে কল হইতেছে বা ইনস্ট্যান্স ক্রিয়েট হইতেছে। হ্যাঁ, এই সমস্যা মানে আননেসেসারি একটা রেন্ডার হইতেছে, যে আমি ক্লিকের মধ্যে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করার জন্য একটা মডেলের একটা স্টেট চেঞ্জ হলো, জাস্ট একটা মডেলের স্টেট চেঞ্জ হচ্ছে। ওই মডেলের স্টেট চেঞ্জের রিফ্লেকশনটা কিন্তু পুরা ডম ট্রের উপরে পড়ে, মানে হ্যাঁ পুরো ডম ট্রের উপরে পড়তেছে জিনিসটা। মানে একটা প্রত্যেকটা আইটেমের জন্যই একটা করে কল হইতেছে আর কি, এরকম মডেলটা। সো এই জন্য হয় কি মানে খুব স্লো হয়ে যায়। তো এই সমস্যাগুলা সলভ করার জন্য আসলে ইউজ মেমোর একটা কনসেপ্ট আসে, যে ইউজ মেমো, যে এটা হচ্ছে আমার রিরেন্ডারিংটা আননেসেসারি রিরেন্ডারিং হবে না, মানে আমি যে আইটেমটাতে আমি যদি ক্লিক করছি ওই আইটেমটাই অ্যাকচুয়ালি রেন্ডার হবে, বাকি আইটেমগুলো রেন্ডার হবে না। আহ, এটাই আর কি যে মেইন কনসেপ্টটা, যে এটা একটা ক্যাশড ভ্যালু রিটার্ন করে আর কি, ঠিক আছে। এটা একটা ক্যাশ ভ্যালু, মানে আমি যদি একটা ভ্যালু যদি আমি ক্যাশ রাখতে চাই, আননেসেসারি মানে রেন্ডার চেঞ্জ না হলে, মানে মানে ভ্যালুটার যদি আপডেট না হয়, তখন হচ্ছে আমি ওই ভ্যালুটা করবো না আর কি, মানে ওই ভ্যালুটা মানে আননেসেসারি রিরেন্ডার করবো না বা আননেসেসারি রিইনিশিয়েট করবো না, তখন হচ্ছে
ইউজ মেমো দিয়ে আমরা এটা র্যাপ করতে পারি। আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল দেখি যে টু ডু লিস্ট। যে টু ডু লিস্টটা কি হয়, যে একটা ফুল এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। এই যে এই যে এখানে যেটা হয়েছে যে এই যে অনেক স্লো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে এই এক্সাম্পলটা আসলে এটারই একটা ভালো একটা প্রয়োগ দেখাচ্ছে ইউজ মেমো। সেটা হচ্ছে যে আমি এখানে ট্যাব আছে যে অল অ্যাক্টিভ কমপ্লিটেড, আর এখানে আছে একটা হচ্ছে ডার্ক মোডের একটা টগল। সো আমার আসলে অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত ছিল যে ডার্ক মোডটা ক্লিক করলে আহ, এই এগুলা জাস্ট ডার্ক হবে কিংবা হোয়াইট হবে এরকম কিছু। কিন্তু আমার এই এক্সাম্পলে যেটা দেখা যেতেছে যে অলে ক্লিক করতেছি, এই যে অনেক স্লো রেসপন্স দিচ্ছে আমাকে। এখানে কনসোলও আসছে যে যে অল ট্যাপ করার পরে আমার ইয়ে হয়ে গেছে আর কি, মানে অল ট্যাপ করছি তারপরেও দেখা যায় গেছে যে এটা একটা ইফেক্ট পড়ে গেছে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যে আমি আসলে ঠিকঠাক মতো রেন্ডারিংটা আননেসেসারি রেন্ডারিং হইতেছে। হ্যাঁ, দেখা গেছে যে আমি ডার্ক মোড ক্লিক করছি, কিন্তু ডার্ক মোড ক্লিক করার জন্য এই ট্যাবের ভিতরে এই সুন্দরভাবে এই লিস্টের মধ্যে ডার্ক মোড বা লাইট মোডটা কাজ করতেছে। কিন্তু ট্যাবে যখন আমি ক্লিক করতেছি তখনও দেখা যেতেছে যে ডার্ক মোডের যেই রেন্ডারিংটা ওইটা কাজ করতেছে আর কি, মানে ডার্ক মোডে ওইটাও রেন্ডার হইতেছে। আলটিমেটলি ডার্ক মোডে কিন্তু রেন্ডার হওয়ার কিছু নাই, কিংবা লিস্টে রেন্ডার হওয়ার কিছু নাই। কারণ আমি অ্যাক্টিভ ক্লিক করলাম, অ্যাক্টিভ ক্লিক করলে আমার যেটা হইতেছে যে ডার্ক মোডও রেন্ডার হইতেছে, মানে সবকিছু রেন্ডার হয়ে যেতেছে। কিন্তু সবকিছু রেন্ডার হওয়ার কোনো প্রয়োজন ছিল না, আমাদের রেন্ডার হওয়ার প্রয়োজন ছিল শুধুমাত্র ট্যাবটা। ঠিক আছে। সো এই জিনিসটা আননেসেসারি যে রিএন্ডারিংটা হইতেছে, রিএন্ডার এটাই সলভ করছে হচ্ছে ইউজ মেমো দিয়ে। এখানে আহ এখানে যে আপডেটের একটা এক্সাম্পল আছে সেটা দেখাই। এই যে না, এটা এখনো ইয়ে করে নেই, এটা সলভ হয়েছে কোথায়? এই যে ইয়ে ব্যাপার, এটা ইয়ে করে নেই, সলিউশন কই? ভাইয়া শোমোরে মেবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে শোমোর, এই স- যে নিচে শোমোর। না 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 না, এটা একটা সলিউশন দেওয়ার কথা ছিল আর কি, মানে তো ইয়ের এক্সাম্পল দিচ্ছে এখনো। ও না না। ঠিক আছে, হুম। এটা সলিউশন এখনো দেয় নাই এখানে। ও তো সলিউশন দিয়ে দেয় যদিও। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে ইউজ মেমোটা আসলে মেইনলি মানে এই কাজেই আর কি ইউজ করে যে আমি একটা ভ্যালু শুধু শুধু আননেসেসারি যাতে রেন্ডার না করি, এটাই আর কি মেইন পারপাসটা। এক্সাম্পল দেখলে বোঝা যাবে এটা। আচ্ছা আমি ইউজ কল ব্যাকে যাই এখন। ইউজ কল ব্যাকটাকে, এই যে এখানে ইউজ কল ব্যাক ডেফিনিশনটা আছে কি? ইউজ কল ব্যাক ইজ এ রিয়েক্ট হুক দ্যাট লেটস ইউ ক্যাশ এ ফাংশন ডেফিনিশন বিটুইন রিরেন্ডার্স। ইউজ মেমোটা কি ছিল? ইউজ মেমোটা ছিল কি যে ভ্যালু ক্যাশ করার জন্য, ভ্যালু। আর ইউজ কল ব্যাকটা কি? ফাংশন ক্যাশ করার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা কি এটা জানি যে যখন আমরা নর্মালি রিয়েক্ট ইউজ করি তখন যখনই একটা কম্পোনেন্ট রিরেন্ডার হয় সাথে সাথে যে চাইল্ড কম্পোনেন্টের যে রেফারেন্স যে ফাংশনগুলো আমরা পাঠাই সেগুলোও কিন্তু, সেগুলোর ইনস্ট্যান্সও কিন্তু ক্রিয়েট হয়। হুম, ওগুলারও কিন্তু ইনস্ট্যান্স ক্রিয়েট হয় রিরেন্ডারিং এর জন্য, যদিও ওই ফাংশনগুলা আমরা কোনো চেঞ্জ হয় নাই, বা জাস্ট রিরেন্ডার হয়েছে কম্পোনেন্টটা, এই জন্য হচ্ছে আমাদের ফাংশনগুলোর রিরেন্ডার হয় বা ক্রিয়েট হয় নতুন করে। তো এটা তো পুরাই আননেসেসারি একটা জিনিস, যে এটা তো আসলে আমরা চাই না যে একটা রিরেন্ডার হয়েছে। রিরেন্ডার তো আমাদের কোনটা করা উচিত যেটা আসলে চেঞ্জ হয়েছে। যেমন ওই যে প্রিভিয়াস এক্সাম্পলের কথা যদি চিন্তা করি, যে ডার্ক থিম, আমরা ওই ডার্কের টগল বাটনটা জাস্ট চেঞ্জ করছি, আমরা তো অন্য কোনো স্টেট চেঞ্জ করি নাই, তাই না? তো এই এই কেসটা যে আমি ডার্ক মোড চেঞ্জ করছি কিন্তু অন্য স্টেট চেঞ্জ করি নাই, এক্স্যাক্টলি এরকম বিহেভিয়ার কিন্তু হওয়া উচিত ছিল। হ্যাঁ, তো এক্স্যাক্টলি এরকম বিহেভিয়ার পাওয়ার জন্যই আসলে মেনলি ইউজ মেমো ইউজ করা হয় আর ইউজ কল ব্যাক ইউজ করা হয়।
সো ইউজ কলব্যাকটা হচ্ছে ফাংশনের জন্য আর মেমোটা হচ্ছে ভ্যালুর জন্য আর কি। সো এখন একটা এক্সাম্পল দেখি আসলে যে জিনিসটা কিভাবে কাজ করে। এক্সাম্পলটা হচ্ছে, আচ্ছা এই যে এখানে কি অবস্থা দেখি এক্সাম্পলটা, ডার্ক মোড দিলাম, এই যে ফাস্ট আছে এখন, এইখানে প্লাস দিলাম, আচ্ছা আর্টিফিশিয়ালি স্লো করছে, ওকে। আচ্ছা উপরে এক্সাম্পল দেখি কি অবস্থা, এটা না, আচ্ছা এটা দেখি, হয়ে গেলাম, ঠিক তো। এই তো সুন্দর হয়ে গেছে। আচ্ছা এটার মেইন পারপাসটা আসলে এখানে একটা এক্সাম্পল দিছে দেখি আমরা, যে প্রথমে অ্যাপ ডট জেএস যাই, এখানে প্রথমে অ্যাপ ডট জেএস এ একটা ডার্ক একটা টগল স্টেট সেট করছে, সেট করে যেটা করছে যে এই ডার্কের যেই ভ্যালুটা আছে ওইটা হচ্ছে ইনপুটে পাস করে দিচ্ছে, আর প্রোডাক্ট পেজেও পাস করছে আর কি, হ্যাঁ। সো প্রোডাক্ট পেজে দেখি আমরা কি অবস্থা, প্রোডাক্ট পেজে এই যে হুম, একটা ইউজ কলব্যাক ইউজ করছে, সেটা হচ্ছে যে প্রোডাক্ট আইডি কি, প্রোডাক্ট আইডিটা কিভাবে পাইছে ওরা, এই যে প্রোডাক্ট আইডি হচ্ছে ইয়ে করছে আর কি, মানে স্ট্যাটিক দিচ্ছে আপাতত, বাট এটা ভ্যারিয়েবল হবে। এখানে প্রোডাক্ট আইডিটা দিচ্ছে, প্রোডাক্ট আইডি দেওয়ার পরে যেটা হচ্ছে যে এটা এই জিনিসটা এই রেসপন্সটাকে কল ব্যাক করছে, মানে কল ব্যাকের মধ্যে রাখছে। আচ্ছা তোমরা কি কিছু বুঝতে পারছো বিষয়টা কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে কি আসলে, মানে এই যে অ্যাপ ডট জেএস এ এই যে থিমটা আমি পাস করতেছি, মানে আমি চেঞ্জ করতেছি মেইনলি হচ্ছে থিমটাকে, মানে থিমটা আপডেট হইতেছে, ডার্ক বা লাইট হইতেছে, কিন্তু আমার প্রোডাক্ট আইডি কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না, ঠিক আছে। যদি প্রোডাক্ট আইডি না চেঞ্জ হয় তাহলে আমার শুধু শুধু তো এই কম্পোনেন্ট মানে এই ফাংশনটাকে, হ্যাঁ এই ফাংশনটাকে নতুন নতুন করে রিক্রিয়েট করার দরকার নাই, কারণ এটা তো আসলে প্রোডাক্ট আইডি চেঞ্জ হয় না, আমি বারবার শুধু শুধু মানে এই ফাংশনটা কেন রিক্রিয়েট করব, তাই না। আমার তো জাস্ট চেঞ্জ চেঞ্জ হচ্ছে থিম, তার থিমটা জাস্ট রেন্ডার করলেই হয়। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট, যে আমার এখান থেকে এই এই রিয়েক্ট কম্পোনেন্টটা কল হইতেছে প্রোডাক্ট পেজ, হ্যাঁ কল হইতেছে, নতুন করে কল হইতেছে, কিন্তু এখানে আমার কিন্তু এই ফাংশনটা আমি কল করতেছি না, বা ফাংশনটা আসলে ক্যাশড, আমার মেমোরিতে ক্যাশড হিসেবে জমা হয়ে আছে, হ্যাঁ যে আমি একবার যে ইনিশিয়েট হয়েছে প্রথমবার ওইটার পরে আমার ক্যাশ হয়ে আছে, যে পরবর্তী থেকে যদি আমার প্রোডাক্ট চেঞ্জ না হয় আমাকে মেমোরি থেকেই আমার সেই ক্যাশড ফাংশনটা রিটার্ন করবে অলওয়েজ, তার মানে হচ্ছে নতুন কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট হবে না, ঠিক আছে। সো এটাই আর কি, মানে মোট কথা হচ্ছে এই ব্লকটা আর কি এক্সিকিউট হবে না, তো তার মানে কি যে একটা ব্লক যদি এক্সিকিউট না হয় তাহলে জিনিসটা অবশ্যই অপটিমাইজড হইলো জিনিসটা, হ্যাঁ সেটা ফাংশনের ক্ষেত্রেও হোক বা ভ্যালু ক্ষেত্রেও হোক, সবকিছুর ক্ষেত্রেই হোক, ঠিক আছে। তো এটাই হচ্ছে এটার এক্সাম্পল, যে মেন ইউজ কেস যে কিভাবে আসলে ইউজ করে। এটা বাকিগুলা তোমরা চাইলেও দেখতে পারো যে কি অবস্থা এক্সাম্পল গুলা। প্রথম প্রথম বোঝাটা একটু টাফ, কারণ ইউজ কলব্যাক বেশ মানে মোটামুটি অ্যাডভান্স লেভেলের একটা টপিক আর কি, হ্যাঁ মোটামুটি মানে ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলের টপিক। সো এটা কেন বলছি, কারণ এটা হচ্ছে যখনই অ্যাপ্লিকেশনটা বড় হবে তখন আমরা ইউজ করব, ইউজ মেমো আর ইউজ করবো, কিন্তু কিন্তু সবসময় না। কেন, কারণ ওভার ইউজ যদি করি তখন যেটা হয় যে এটা তো আসলে আমরা এতক্ষণ বুঝলাম যে ইউজ মেমো ইউজ করবে, মানে মানে হচ্ছে একটা ক্যাশিং স্ট্র্যাটেজি। ক্যাশিং স্ট্র্যাটেজি মানে অবশ্যই এটা সিগনিফিকেন্ট ভ্যালু আছে, ভালো ভ্যালু আছে, বাট আবার এটা কিন্তু নেগেটিভ সাইডও আছে। নেগেটিভ সাইডটা কি, সেটা হচ্ছে যে মেমোরি মেমোরি কিন্তু খায় বেশি, মানে মেমোরি জায়গাটা বেশি খায়, হ্যাঁ। যত বেশি মেমো কল ব্যাক ইউজ করব তত কিন্তু আমার মানে র্যাম বা মেমোরি যেটাই বলো ওইটা কিন্তু খায়, মানে হ্যাঁ শর্ট মানে মেমোরি যেটা ইনএট মেমোরি। সো আমাদের এগুলা ইউজ করতে হবে খুব সাবধানে, যাতে করে মানে যেগুলা প্রপার ইউজ করে, যেমন
আমি যদি হোম স্ক্রিনে নর্মাল যদি একটা হোম স্ক্রিনে যেখানে লগ ইন একটা ফর্ম আছে ওইখানে যদি আমি ইউজ মেমো ইউজ কল ব্যাক ইউজ করে রাখি তাহলে এটা আসলে একটা বোকামি ছাড়া কিছুই না। কারণ ওইখানে আসলে অপটিমাইজেশনের প্রয়োজন নাই। আমার অপটিমাইজেশন প্রয়োজন কোথায়, যেখানে আমার লার্জ লিস্ট অফ সেট আছে, আমার হ্যাঁ লার্জ ডাটা আছে, 10,000 ডাটা আছে, সেখানে আমরা ইউজ মেমো ইউজ কল ব্যাক ইউজ করতে পারি। হ্যাঁ, কিংবা এমন কিছু জিনিস যেমন অনেকগুলো ট্যাব আছে, অনেক ধরনের ডার্ক থিম আছে, লাইট থিম আছে, অনেক ধরনের ফাংশনালিটি আছে। হ্যাঁ, তো ওই সব কেসগুলাতে আমরা ইউজ মেমো বা ইউজ কলব্যাক ইউজ করতে পারি। সো এই ডকটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবা যে এখানে আরো কয়েকটা ইউজ কেস দেওয়া আছে, তো ওগুলা পড়লে ইনশাল্লাহ ভালো করে আর কোনো সমস্যা থাকবে না। না, এগুলো আসলে বোঝাটা এমনিতেও কঠিন, কারণ এটা প্র্যাকটিস করে করে আসলে বুঝতে হয়। আমি বলতেছি হয়তো তোমরা বুঝতেছো, ফিল করতে পারতেছো, তো করতে গেলে আরো জিনিসটা ভালো করে বুঝবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা আসি আহ আচ্ছা, ইউজ রিডিউসার এটা কিন্তু চমৎকার একটা জিনিস, এটা কিন্তু তোমরা প্রায় ইউজ করতে পারবা। আমি শিওর যে এটা তোমাদের লাগবে আসলে ইউজ রিডিউসার, এবং খুবই ভালো একটা জিনিস। তোমাদের কি আইডিয়া আছে এটা সম্পর্কে? জি ভাই, ওই যে কনটেক্সট এপিআই তে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হলে রিডিউসার ইউজ করা যায়। রিডিউসার মানে এটা আচ্ছা, হলো ইউজ স্টেটের মতোই, কিন্তু কম্পোনেন্টের বাইরে আমরা এটা চেঞ্জ করি আর কি। রিডিউসার ডিসপ্যাচ ফাংশনটা থাকে, ওটা দিয়ে চেঞ্জ হয়। রাইট, ভালো কথা বলছো। কিন্তু এটা তো শুধু কনটেক্সটে ইউজ করা যায় নাকি অন্য কোথাও ইউজ করা যায়? যে কোনো কিছুতে ইউজ করা যায়, মানে মেইনলি হ্যাঁ কনটেক্সট এপিআই এর সাথে ইউজ করতে দেখছিলাম আর কি এটা। হ্যাঁ 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 হ্যাঁ, কন্টেক্সট স্ট্রিপের সাথে ভালো মানে খুব সুন্দরভাবে একটা ইউজ করা যায়, এটা একটা ভালো একটা ইউজ কেস আর কি। কিন্তু এটা আসলে সব জায়গায় ইউজ করা যায়। এটা হচ্ছে যখন আমরা আমাদের অ্যাপে যখন বা কম্পোনেন্টে যখন অতিরিক্ত স্টেট হয়ে যাবে, দেখা যাচ্ছে যে 10টা স্টেট হয়ে গেছে, একটা একটা রিয়েক্ট কম্পোনেন্টে 10টা স্টেট হয়ে গেছে, তখন এতগুলো স্টেট ম্যানেজ করার থেকে আমরা যদি ইউজ রিডিউস ইউজ করি, তাহলে জিনিসটা কিন্তু অনেক ইজিয়ার এবং ভালো, ফাস্টার হবে না, মানে অপটিমাইজেশনের দিক থেকে ইউজ স্টেট ইউজ রিডিউস দুইটাই সেম, কিন্তু যেটা হবে যে বেনিফিটটা হবে যে তোমার 500 লাইনের কোডের জায়গায় তোমার 200 লাইন বা 300 লাইন কোড হলেই তোমার পারপাসটা সার্ভ করতেছে আর কি। রিডিউসার লিখলে আর কি কোডটা শর্ট হয়ে যায়, এটা হচ্ছে মেইন পারপাস। কম্পোনেন্ট ক্লিন থাকে একদম। রাইট রাইট, কম্পোনেন্ট ক্লিন থাকে, প্লাস হচ্ছে একটু হয়তো অ্যাডভান্টেজ পাওয়া যায় যে ফাইল সিস্টেম বড় থাকে, ওটা ছোট হয়ে যায়। আহ, এই তো, আর আর মানে পারফরমেন্সের দিক থেকে ওইরকম কোনো ইয়ে পাওয়া যায় না আর কি, বেনিফিট পাওয়া যায় না। এই আর কি। আর এটা এটা একটু একটা এক্সাম্পল দেখি যে আসলে ইউজার ইজি জিনিসই। একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝে যাবো। এই যে ইউজার যে এরকম যে একটা কাউন্টারে ইয়ে করছে যে স্টেট ডিসপ্যাচ ইউজ রিডিউসার H42, এই যে আমি ইনক্রিমেন্ট এজ দিলাম, এখানে খুবই সিম্পল একটা ইয়ে দিচ্ছে আসলে। এটার জন্য আসলে ইউজ রিডিউসার দরকার নেই, এটা হচ্ছে ওই স্টেট দিলেই হয়, কারণ এখানে টাইপ হচ্ছে খালি ইনক্রিমেন্ট। এখানে যদি আমাদের ডিক্রিমেন্ট থাকতো, তারপরে রিসেট থাকতো, হ্যাঁ ডিলেট থাকতো, হ্যাঁ মানে এরকম অনেক ধরনের স্টেট থাকলে যেটা হইতো যে আমরা যদি স্টেট দিয়ে যেতে করতাম, তাহলে হচ্ছে অনেকগুলো ফাংশন লিখতে হতো, যেমন ইনক্রিজ এজ, তারপরে ডিক্রিজ এজ, তারপর রিমুভ এজ, ডিলেট এজ, রিসেট এজ, হ্যাঁ এরকম অনেক কিছু আর কি ফাংশন লেখা লাগতো। কিন্তু রিডিউসার সুবিধা কি, আমরা একটা ডিসপাচ অ্যাকশন দিয়ে এই জিনিসটা সার্ভ করতে পারি, যে আমরা একটা ফাংশন লিখছি জাস্ট রিডিউসার, এই রিডিউসারের ভিতরে আমরা জাস্ট স্টেট নিছি আর অ্যাকশন নিছি। স্টেটটা কি, স্টেট হচ্ছে যেটা আমি এই যে স্টেট এখানে বসেছি, যেটা স্টেট আর কি, মানে স্টেট হচ্ছে এই যে এটা আর কি, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট H42। আর হচ্ছে অ্যাকশনটা কি, অ্যাকশনটা হচ্ছে আমি যেই মানে ইনক্রিজ হইলে আমি ইনক্রিজ ইয়ে দিছি যে ইনক্রিমেন্টেড এজ, মানে হচ্ছে ইনক্রিমেন্টেড এজ হিসেবে আমি ডিসপাচ করছি নিশ্চয়ই, যে যখন আমি অন ক্লিক করছি তখন ডিসপাচ করছি টাইপ। তারপর হচ্ছে যখন আমাদের যদি ডিক্রিমেন্টেড এজ বাটন থাকতো আরেকটা, তখন হচ্ছে আমরা ডিসপাচ টাইপ দিতাম হচ্ছে ডিক্রিমেন্টেড এজ এইভাবে। তখন হচ্ছে ইফের মতো করে আরেকটা এলস ইফ কন্ডিশন দিতাম, অথবা সুইচ স্টেটমেন্ট দিয়েও জিনিসটা করা যায়, একই জিনিস।
মানে এটাই আর কি, এটাই সবচেয়ে সুবিধা যে একটা ফাংশন দিয়ে আমরা সবকিছু ইজিলি করতে পারতেছি, অ্যাপটা ক্লিন থাকতেছে। আচ্ছা, যাই হোক, এখন পরবর্তীতে আরো কিছু ইয়েতে যাই, যেমন আচ্ছা ট্রানজিশন। হ্যাঁ, এটা এটা কি জানো তোমরা কি জিনিস? না ভাই, এটা ইউজ করা হয়নি। হুম, আচ্ছা, ট্রানজিশনটা হচ্ছে, এটা সম্ভবত রিয়েক্ট 18 এর ফিচার, রিয়েক্ট 18 এর আগে এটা সাপোর্ট করতো না। আহ, এটা হচ্ছে লেখা আছে কি, রিয়েক্ট হুক দ্যাট লেটস ইউ রেন্ডার এ পার্ট অফ দ্য ইউআই ইন দ্য ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, রাইট। এবং ইউজ ট্রানজিশন এটা হচ্ছে মেইনলি একটা ভালো একটা ইউজ কেস দিই, সেটা হচ্ছে যে এটা যখন আমরা ট্যাব চেঞ্জ করি, আমাদের যখন অনেকগুলো ট্যাব থাকে উপরে, যে একটা এক্সাম্পল জায়গা সুবিধা হবে। আচ্ছা, এক্সাম্পল এখানে একটি ট্যাবের এক্সাম্পল এটা ভালো হতো। এই যে একটা ট্যাব দিই, এই যে ট্যাব, এখানে আমার কাছে অনেকগুলো ট্যাব আছে এবং প্রত্যেকটা ট্যাবে আলাদা আলাদা কন্টেন্ট আছে কন্ডিশনালি রেন্ডার করা। ঠিক আছে, যেমন ওই যে অ্যাবাউট ট্যাব হচ্ছে এটা, পোস্ট ট্যাব আছে এটা, কন্ট্যাক্ট ট্যাব হচ্ছে এটা। হ্যাঁ, সো এই তিনটা ট্যাব আমরা যখন আহ, একটা স্ক্রিনে যখন দেখাতে চাই, ডেফিনেটলি অনেক মানে একটু হলেও তো একটু লোড পড়বে ডাটার মধ্যে। এখন সিম্পল, বাট আলটিমেটলি এটা লোড পড়বে স্ক্রিনের উপরে। সো যেটা হয় যে, ফর এক্সাম্পল যে আমি আমার পোস্ট ট্যাব আছে, আমি এক্সাম্পল দিই যে আমার পোস্ট ট্যাবে আছে 10,000 ডাটা। আগে এক্সাম্পল নিই, 10,000 ডাটা আছে, পোস্ট 10,000টা পোস্ট আছে। হ্যাঁ, আবার আমার এখানে অ্যাবাউট ট্যাবে আছে, কন্ট্যাক্ট ট্যাবে আছে। ওকে, ফাইন। অ্যাবাউট আর কন্ট্যাক্ট ট্যাব হচ্ছে সিম্পল, আর পোস্ট হচ্ছে বিশাল। সো এখন আমি এক ট্যাব থেকে যখন আরেক ট্যাবে সুইচ করব, তখন কিন্তু আমার স্টেটটা চেঞ্জ হবে। স্টেট চেঞ্জ হবে, যে স্টেটটা চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডাটাটাও চেঞ্জ হবে। মানে একটা 10,000 ডাটা নিয়ে আসা, এটা কিন্তু কম মানে ইজি কথা না। মানে অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং জিনিস যে 10,000 ডাটা মানে খুব ইজিলি চলে আসবে না। ঠিক আছে, এটার জন্য একটু টাইম লাগবে, ডিভাইস সেটা ডিভাইস ইউজ মানে নির্ভর করে আর কি, ডিপেন্ড করে। যে কারো লো এন্ড ডিভাইসে দেখা যায় টাইমটা বেশি লাগবে, আবার হাই এন্ড ডিভাইসে দেখা যাবে টাইমটা কম্পারেটিভলি কম লাগবে, বাট টাইম লাগবে। তো এই টাইমটার মধ্যে যে আমাদের 1 সেকেন্ড বা 2 সেকেন্ড একটা ডিলে হবে 10,000 ডাটা ট্যাবে যদি আমি যাই, তখন এই ডিলেটা মানে সুন্দরভাবে যে ট্রানজিশন, যেই একটা ট্রানজিশন আমাদের দেখানো উচিত অ্যাপের ইউজার ফ্রেন্ডলি ট্রানজিশন, স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য, এই জিনিসটা ইউজ করার জন্য আমরা ইউজ ট্রানজিশন ইউজ করতে পারি। হুম, যে যেমন এখানেই এক্সাম্পলটা দেওয়া আছে যে আমি পোস্টে ক্লিক করলাম, এই যে পোস্টে ক্লিক করছি, পোস্টটা আসার পরে হইছে আমার এই এই যে 500টা ডাটা আছে, এখানে 500টা ডাটা শো করছে। হ্যাঁ, এই- হুম, মিটিং এ বেশি সময় নেই, যদিও 4 মিনিট আছে। আচ্ছা, আহ, যেটা হয়েছে যে এই আহ, কি বলে, এই যে হ্যাঁ, এটা লার্জ সেট অফ ডাটা, এটা এখানে আসার পরে হচ্ছে আমার রেন্ডারটা হয়েছে আর কি, মানে একটু সময় লাগছে। এখানে দেখা যেতেছে কি অ্যাবাউট থেকে পোস্টে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এই জিনিসটা হয়েছে। তো এই জিনিসটা কি মানে ইউজ ট্রানজিশন দিয়ে যদি আমি ইউজ করি, তাহলে হচ্ছে সে মানে যত আর্লিয়ার পসিবল সে আর কি এটা জিনিসটা দেখায় আর কি, এই ইয়েটা দেখায়। এবং আমি এর মধ্যে যদি আমি একটা লোডার রাখতে চাই, যে আমি পোস্টে ক্লিক করলাম, লোডিং হবে। হ্যাঁ, লোডিং হবে, মানে এটা কিন্তু এপিআই থেকে ডাটা না। ঠিক আছে, এটা কিন্তু এপিআই থেকে ডাটা না, এটা র ডাটা। তারপর র ডাটা হওয়ার পরেও কত সময় লাগতেছে আমাদের, এটা হচ্ছে মেইন কথা। তো এই জিনিসটা, এই যে একটা লোডিং, এই যে এটার কথা বলতেছিলাম যে পোস্ট। আচ্ছা, এখন এখন কিন্তু ক্যাশ হয়ে গেছে আবার। হ্যাঁ, কারণ এটা এটা কেন ক্যাশ হচ্ছে, কারণ আমরা এটার ভিতরে মেমো ইউজ, কলব্যাক, এইসব অনেক কিছু ইউজ করা হয়েছে এর ভিতরে, এই পোস্ট এই লিস্টের ভিতরে। হুম, এই জন্য হচ্ছে ফার্স্ট টাইম যে একবার লোডিং হয়েছে, পরের বার আর ইয়ে হয় নাই। আচ্ছা, আমি রিসেট দিয়ে দেখাই একবার। এই যে পোস্টে একবার গেলাম, এই যে লোডিং হয়ে ডাটাগুলা নিয়ে ক্যাশ করে রাখছো, এই জন্য পরের বার যতবারই যাব ততবার আর কোনো রিরেন্ডার আর হবে না। হ্যাঁ, ও ক্যাশ করে রাখছে, মেমোরি থেকেই দেখাইতেছে আসলে।
এই যে আমাদের যে একটা ট্রানজিশনের কথা বললাম প্রথমবার, যে সুন্দর করে অ্যাবাউট থেকে পোস্টে গেলে যে যে সুন্দর একটা লোডিং অ্যানিমেশন আছে, অনেক কিছু দেওয়া আছে, এই কাজটা আমরা চাইলে মানে ইউজ ট্রানজিশন যে করতে পারি আর কি, একটা ইউজ কেস। হ্যাঁ, তো এটা আরো ইউজ কেস আছে, তবে এটারই সবচেয়ে বেস্ট ইউজ কেস আমার মনে হয়েছে ইউজ ট্রানজিশন, এটা আর কি ইউজ করা, স্পেশালি ট্যাব থেকে একটা ট্রান্সফার হওয়ার সময়। এটা আবার বটম ট্যাব না, কিন্তু এটা কিন্তু ওই যে টপ ট্যাব, মানে একটা স্ক্রিনের মধ্যে ট্যাবের কথা বলতেছি আর কি। এই আর কি মোটামুটি। বাকিটুকু আমার তো অনেক কিছু বানানোর ইচ্ছা ছিল, সময় মনে হয় নাই, মিটিং হয়তো অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে না হয় আমরা আর পরে আরো অনেক কিছু নিয়ে ডিসকাস করব। এখন তো আজকে আর সময় নেই, মনে হয় মিটিং অফ হয়ে যাবে, আবার লিঙ্কও দিতে হবে, সমস্যা। ঠিক আছে ভাই, সমস্যা নাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন বা কোনো ইয়ে থাকলে বলতে পারো আর কি। ভাইয়া আমাদের ওই যে রিপোজিটরিতে স্নাইকের কিছু পিয়ার দিছে আর কি তানিম ভাই। তো আমাদের রিয়েক্ট নেটিভ 0.77 এর নিতে বলছে, কিন্তু এমনিতে আমাদের যে এক্সপো ভার্সন ওইটা আবার 0.76 এই আছে। এখন এটা কি আমরা পিয়ার কি করব এখন বুঝতেছি না। তুমি আমরা পিআর কি আপডেট করে দিব নাকি? জি ভার্সনটা আগে আপডেট করো না, ইয়ে করো আগে, পিআরটা করে দাও, মানে পিআর দিয়ে দাও। ভার্সন তো সবাইকে বলছে না, তোমাদেরকে বলছে যে 0.77 আমাদের নিয়ে আসতে। যে আমাদের রিপোতে পিয়ার দিছে অটোমেটিক, মনে হয় একটা সিকিউরিটি, এটা মনে হয় কোনো একটা টুল, তো এটা রিপোতে অটোমেটিক পিয়ার দিয়ে দিছে আর কি নতুন ভার্সন আসার সাথে সাথে। ও আচ্ছা, মানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, তাই তো? জি না, এটা আপাতত কইরো না, এটা তো অন্য কেউ বলে নাই, তাই না? না, কিন্তু আমাদের যেহেতু ফিচার আছে তাই ভাবলাম যে তানিম ভাই যদি আবার এটার উপর কোনো কিছু করে, কারণ হালিম পিয়ার ভাই, কি তাহলে ক্লোজ করে দিব? জি আব্দুল হালিম। না, তানিমুল ইসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, ও বুঝতে পারছি, তামিম ভাই, বুঝতে আচ্ছা। তামিম আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বুঝছি। এটা হয়েছে তাহলে একটা কাজ করতে পারো, আলাদা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে একটু আইডি করতে পারো যে জিনিসটা কেন হইলো, বা মানে জিনিসটা দেখো যে ব্রেক করছে নাকি। আলাদা একটা ব্রাঞ্চে করো যাতে করে ইফেক্ট না পড়ে। যদি দেখো যে ইফেক্ট না করতেছে না, তাহলে তো আলহামদুলিল্লাহ, তুমি ওইটা দিয়েই কাজ করতে পারবে আর কি চাইলে। আর যদি সমস্যা হয় তাহলে আপাতত কইরো না, একটু আইডি করো বা ট্রাই করো ফিক্স করার। আশা করি সমস্যা হবে না। তোমাদের রিয়েক্ট নিয়ে ভাষণ কত এখন? 0.76.3 আর কি। তাহলে তো ইনশাল্লাহ সমস্যা হবে না, 0.77 তো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে করে ফেলো, হয়তো বা সমস্যা হবে না, আল্লাহ বাচ্চা। ঠিক আছে ভাই। আচ্ছা, আমি তোমাদের তাহলে ইয়েটা দিচ্ছি, কি জানি বলে, ইউনিট টেস্টিং ইন্টিগ্রেশন। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।